পিরামিডের সময়কালে মূল্যবান কিছু ধনসম্পদ লুকিয়ে ছিল পৃথিবীর কোনো এক প্রান্তে। এই খবরটি শুধুমাত্র একটি পরিবার জানত, কিন্তু ওই গুপ্তধন পর্যন্ত পৌঁছানো তাদের পক্ষে কখনোই সম্ভব ছিল না, কারণ সেখানে যাওয়ার মতো কোনো ক্লুই তারা খুঁজে পাচ্ছিল না। কিন্তু একদিন একটা বাচ্চা ছেলে সেই রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়, আর সে কীভাবে ওই গুপ্তধন পর্যন্ত পৌঁছে যায় তাই দেখব আজকের গল্পে। মুভির শুরুতে বেঞ্জামিন গেটস নামের একটা ছেলেকে দেখানো হয়, যে রাতের অন্ধকারে কিছু বই খোঁজাখুঁজি করছিল। তখনই তার নজর ভিন্ন একটা বইয়ের দিকে যায়। সে বইটি খুলতেই যাচ্ছিল, এমন সময় পেছন থেকে তার দাদা জন এসে দাঁড়ায়। জন গেটসকে বলে, তোমাকে গেটস পরিবারের সম্পর্কে সব সত্য কথা বলে দেওয়ার সময় এসে গেছে। আসলে গেটস পরিবারের কাছে পুরনো গুপ্তধনের রহস্য লুকিয়েছিল। এই জন্য বেঞ্জামিনের দাদা তাকে এই রহস্য সম্পর্কে বলা শুরু করে। সে বলে যে আজ থেকে অনেক বছর আগে, অর্থাৎ রোমান এবং পিরামিডের সময় এক ধরনের ধনরত্ন ছিল, যেগুলো হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল। তারপর কয়েক হাজার বছর পর সেই ধনরত্ন টেম্পল অফ সলোমনের সরাইখানে পাওয়া যায়। আর যারা সেই ধনরত্নগুলো খুঁজে পেয়েছিল, সেগুলো দেখে উপলব্ধি করে যে এই ধনরত্নগুলো একটি রাজ্যের জন্য প্রয়োজনের তুলনায় অনেক বেশি রয়েছে। তাই তারা ধনরত্নগুলো সেখানে নিরাপদে সংরক্ষণ করার বিষয়ে সিদ্ধান্ত নেয়, আর একসাথে মিলে শপথ নেয় যে তারা সবাই এই ধনরত্নগুলো নিরাপদ সংরক্ষণে রাখবে। এরপর 100 বছর পর সেই ধনরত্নগুলো সেখান থেকে ইউরোপে নিয়ে যাওয়া হয়, আর সেখানে প্রায় 2000 বছর পর্যন্ত লুকানো থাকে। এরপর যখন ইংল্যান্ড পুরো ইউরোপ আর আমেরিকার দখলদারিত্ব করছিল, তখন সেই ধনরত্নগুলো রক্ষা করার জন্য সেগুলো আবারও লুকিয়ে ফেলা হয়, আর সেগুলো খোঁজার জন্য কিছু ক্লুও রাখা হয়। চার্লস নামের একজন বয়স্ক লোক ছিল, যে নিজের জীবনের শেষ সময় পার করছিল। সে ধনরত্নগুলো সম্পর্কে একটু ক্লু দেওয়ার জন্য প্রেসিডেন্টের কাছে যায়, কিন্তু প্রেসিডেন্ট ব্যস্ত থাকার কারণে তার সঙ্গে দেখা করতে পারে না। এর জন্য চার্লস সেই ক্লু প্রেসিডেন্টের একজন লোককে দিয়ে দেয়। বেঞ্জামিনের দাদা তাকে বলে যে চার্লস যাকে ওই ক্লু দিয়েছিল আসলে সে তার প্রতিমাহ ছিল, যার নাম ছিল থমাস গেটস। সেগুলোতে লেখা ছিল সেই রহস্যটি শার্লটের সঙ্গে সম্পর্কিত ছিল। সেই ক্লুটি থমাসকে দেওয়ার পর চার্লস মারা যায়। শার্লট সম্পর্কে চার্লস নিজেও জানতো না। তারপর বেঞ্জামিনের দাদা তাকে একটা নোট দেখায়, যেখানে একটা পিরামিড আর চোখ আঁকা ছিল। সে বেঞ্জামিনকে বিশ্বাস করায় যে সেই ধনরত্নগুলো বাস্তবেই আছে। তখনই সেখানে বেঞ্জামিনের বাবাও চলে আসে, আর সে বেঞ্জামিনকে বকা দিতে শুরু করে, আর বলে এইসব ধনরত্নের পিছনে আমাদের পূর্বপুরুষরা ইতিমধ্যেই অনেক সময় নষ্ট করে ফেলেছে। এগুলো শুধুমাত্র নিছকই গল্প, তাই তুমি এসব থেকে দূরে থাকো। আসলে বেঞ্জামিনের বাবা সেই ধনরত্নের সম্পর্কে বিশ্বাস করতো না। এরপর সেখান থেকে বেঞ্জামিনের বাবা চলে যাওয়ার পর বেঞ্জামিন নিজের দাদাকে কথা দেয় যে সে বড় হয়ে গুপ্তধন অবশ্যই খুঁজে বের করবে। এরপর 30টি বছর কেটে যায়, আর বর্তমানের কাহিনী দেখানো হয়, যেখানে বেঞ্জামিন একজন ট্রেজার হান্টার হয়ে গিয়েছে। সে শার্লটের খোঁজে নিজের কয়েকজন বন্ধুর সঙ্গে নিয়ে উত্তর আর্কটিকে পৌঁছে যায়। সেখানে তারা ধাতুর নির্দেশক দিয়ে কিছু খোঁজাখুঁজি করতে শুরু করে, আর বেঞ্জামিনও কিছু একটার উপস্থিতি টের পায়। তাই সে দ্রুত বরফ খোদাই করতে শুরু করে, আর তখনই সেখানে শার্লটকে খুঁজে পায়। আসলে শার্লট একটি জাহাজের নাম ছিল। এরপর বেঞ্জামিন আর তার বন্ধুরা জাহাজের ভেতরে পৌঁছে যায়, কিন্তু তারা সেখানে কোনো গুপ্তধন খুঁজে পায় না। তখনই বেঞ্জামিনের নজর একজন মৃত সৈনিকের দিকে পড়ে, যে হাতে একটি পাত্র ধরে রেখেছিল। যখন বেঞ্জামিন সেই পাত্রটি খোলে, তখন সে ওটার ভেতর থেকে একটা বক্স পায়, যেটা খোলার পর সে অদ্ভুত একটা পাইপ দেখতে পায়। সেটাতে কিছু একটা লেখা ছিল। বেঞ্জামিন নিজের রক্ত সেই পাইপে লাগিয়ে সেটার ছাপ একটা কাগজে নিয়ে নেয়, যার ফলে সে একটি ধাঁধা পায়, যেটা পরবর্তীতে একটি ক্লু ছিল। বেঞ্জামিন সেই ধাঁধাটি সমাধান করে ফেলে, আর জানতে পারে যে পরের ক্লু হলো ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ ঘোষণাপত্রের পেছনে রাখা আছে। আর এটা একটা মানচিত্র ছিল। ঘোষণাপত্রটি ইউএস সরকারের একটি সরকারি দলিল ছিল। বেঞ্জামিনের একজন সঙ্গী ইয়েন তাকে বলে, আমাদেরকে এই দলিল চুরি করতে হবে, কিন্তু বেঞ্জামিন এতে অসম্মতি জানায়, আর এই বিষয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। ইয়েন যেন একদমই পাগল হয়ে গিয়েছিল, তাই সে বেঞ্জামিন ও বাকিদেরকে মেরে ফেলার হুমকি দেয়। এসব দেখে বেঞ্জামিন তাকে বলে যে তুমি যদি এমন কিছু করার চেষ্টা করো তাহলে আমিও এখানে আগুন লাগিয়ে দেব, তোমার সাথে সাথে বাকিদেরকেও মেরে ফেলবো। কিন্তু ইয়েন এইসবে ভয় পায় না, এবং তাদের একজনকে জিম্মি করে সেখান থেকে বের হয়ে যায়, আর জাহাজে আগুন ধরিয়ে দেয়, যার ফলে জাহাজটি ধ্বংস হয়ে যায়। কিন্তু বেঞ্জামিন রাইলের সঙ্গে একটি গোপন জায়গায় লুকিয়ে পড়ে, আর তারা বেঁচে যায়। তবে ইয়েন ভাবে যে জাহাজে বেঞ্জামিন এবং তার সঙ্গী রায়েল মারা গেছে, তাই সে পরের ক্লু চুরি করার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে বেঞ্জামিন আর রায়েল সেখান থেকে বের হয়ে নিজের শহরে পৌঁছে যায়। এরপর সবার প্রথমে তারা এফবিআই ডিরেক্টর এবিগেল চেসকে ঘোষণাপত্র নিয়ে হওয়া ঝুঁকি সম্পর্কে সতর্ক করে, কিন্তু সে তাদের দেওয়া সতর্কবাণী এড়িয়ে যায়, কারণ তাদের কাছে প্রায় সময় এরকমের সতর্কবার্তা আসতে থাকে। এখন ইয়েন সেই দলিলটি খুঁজে পাওয়ার আগেই বেঞ্জামিন নিজে সেই দলিলটি চুরি করার সিদ্ধান্ত নেয়। সে রাইলিকে সাথে করে নিয়ে জাদুঘরে পৌঁছে যায়, যেখানে দলিলটি রাখা ছিল। তারা সেই দলিলটি চুরি করার পরিকল্পনা করে। এমন অবস্থায় বেঞ্জামিন ভাবে যে এত পুরনো দলিলের লেখা ঠিক রাখার জন্য দলিল বারবার রাসায়নিক পরীক্ষা করার জন্য বেসমেন্টে পাঠানো হয়, আর তারা এটা তখনই চুরি করতে পারবে। কিন্তু বেসমেন্ট থেকে এই দলিলটি চুরি করা খুবই ঝুঁকিপূর্ণ কাজ ছিল। পরের দৃশ্যে আমরা দেখতে পাই
রাইলি জাদুঘরের সামনে সাবওয়েতে পৌঁছে হ্যাকিং করার চেষ্টা করতে থাকে এবং সবকিছুর মধ্যে সে সফলতাও পেয়ে যায়। অন্যদিকে বেঞ্জামিন একজন গার্ডের ফটো আইডি হ্যাক করার চেষ্টা করতে থাকে। সে নিজের ছবি সেই গার্ডের আইডি কার্ডে লাগিয়ে দেয়। এরপর জাদুঘরে একটি অনুষ্ঠান হওয়ার সময় বেঞ্জামিন সেটা চুরি করতে যায় আর সে জাদুঘরের ম্যানেজমেন্টের ফিঙ্গারপ্রিন্ট হাসিল করতে সক্ষম হয়। তখন সেখানে পেছনের রাস্তা দিয়ে ইয়েনও সেই দড়িটি চুরি করতে চলে আসে। অন্যদিকে বেঞ্জামিন যখন বেসমেন্টে পৌঁছায় তখন সেখানে একটি প্যাটার্ন লক দেখতে পায়, যেটা খোলা সহজ ছিল না, কিন্তু সে রাইলির সাহায্যে সেই প্যাটার্নটি খুলতে সক্ষম হয়। সে ঘোষণাপত্রের দলিলটি চুরি করে নিয়েই যাচ্ছিল। এমন সময় ইয়ে নিজের সঙ্গীদেরকে সাথে করে নিয়ে সেখানে পৌঁছে যায় আর বেঞ্জামিনের উপরে গুলিবর্ষণ করতে শুরু করে, কিন্তু সেই দলিলটি একটি বুলেট প্রুফ ফ্রেমের মধ্যে বন্ধী ছিল। এই কারণে বেঞ্জামিন সেটাকে নিজের রক্ষাকবচ বানিয়ে গুলি থেকে বাঁচার চেষ্টা করে আর পালিয়ে লিফটের ভেতরে ঢুকে পড়ে। লিফটের মধ্যে ঢুকে সে দলিলটি ভাঁজ করে নিজের কাছে লুকিয়ে রাখে। এরপর সে ডক্টর চেজের মুখোমুখি না হয়ে সেখান থেকে পালাতেই যাচ্ছিল আর তখনই সেখানে উপস্থিত দোকানের মালিক তাকে দেখে ফেলে আর তাকে বিল পরিশোধ করতে বলে। এইবার বেঞ্জামিন তার বিল পরিশোধ করে পালাতেই যাচ্ছিল আর তখনই জাদুঘরে সেই দলিলটি উধাও হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এতে ডক্টর চেজের বেঞ্জামিনের উপর সন্দেহ হয়, তাই সে সোজা তার কাছে দলিলটি চায়। বেঞ্জামিনও তাকে দলিলটি ফেরত দিয়ে দেয়, কিন্তু তখনই ইয়েন সেখানে পৌঁছে যায় আর ডক্টর চেজের কাছ থেকে দলিলটি চুরি করে নিয়ে নেয়। বেঞ্জামিন ডক্টর চেজকে বাঁচানোর পুরো চেষ্টা করে। সে ডক্টর চেজকে বলে, আমি তো আগেই সবাইকে এই চুরির বিষয়ে সতর্ক করেছিলাম। এখন ডক্টর চেজ অনেক চিন্তিত হয়ে পড়ে। সে বলে, আমরা এখন কিভাবে ওই দলিলটি উদ্ধার করতে পারি। তখনই বেঞ্জামিন তাকে সে আসল দলিলটি বের করে দেখায় আর বলে যে আমি উপহারের দোকান থেকে এই দলিলের একটি কপি করেছিলাম, তাই ইয়েনের কাছে যে দলিলটি আছে সেটা কপি দলিল, কিন্তু আসলটা এখন আমার কাছে আছে। তারপর বেঞ্জামিনের রাইলি সেটা নিয়ে প্যাট্রিকের বাসায় চলে যায়, যেখানে গিয়ে তারা ওই দলিলের অদৃশ্য কালি দিয়ে কিছু লেখা উদ্ধার করে। ওখানে এফবিআই এজেন্ট স্যাডাসকে জাদুঘরে পৌঁছে তদন্ত করতে শুরু করে আর এটা জানতে পারে যে দলিলটি আসলে চুরি হয়েছে। তখন বেঞ্জামিনের খোঁজ করতে শুরু করে দেয়। এদিকে বেঞ্জামিনও সেই দলিলটি নিয়ে নিজের বাবার বাসায় গিয়ে হাজির হয়, যেখানে সে ওই ক্লু বের করতে সাহায্য পাবে। সে নিজের বাবাকে শার্লটের খোঁজের সম্পর্কে বলে আর তার কাছে চিঠিগুলো সম্পর্কে জানতে চায়, যেগুলো সাহায্যে সে ওই ক্লুগুলো পড়তে পারবে। এতে তার বাবা বলে যে আমি তো সেই চিঠিগুলো ফ্রাঙ্কলিন ইনস্টিটিউটে দান করে দিয়েছি। এখন বেঞ্জামিনের কাছে মানচিত্র খোঁজার আর কোনো দ্বিতীয় উপায় থাকে না, তাই সে ঘোষণাপত্রটির উপরে লেবুর রস দিয়ে এক্সপেরিমেন্ট করতে শুরু করে। তখনই বেঞ্জামিনের বাবা তাকে সেই দলিলে তাপ দিতে বলে, তাই বেঞ্জামিন দলিলটিতে তাপ দিতে শুরু করে, যার ফলে তাতে লেখা ভেসে উঠতে থাকে। সেই লেখাগুলো আসলে এক ধরনের কোড ছিল, যেগুলো সে নোট করে নেয়। তার বাসায় এফবিআই এসে পৌঁছানোর আগেই ডক্টর চেজ আর রেলিকে সাথে করে নিয়ে ফিলাডেলফিয়াতে চলে যায়। এখানে একটা জাদুঘর আছে। এই জাদুঘরে সকল ধরনের চিঠি সংরক্ষিত অবস্থায় থাকে। সেখানে সে একটা স্কুলের বাচ্চাকে লেখাগুলো নোট করে নিয়ে আসতে বলে। তারপর রেলি সেই চিঠির লেখাগুলো ওই চিঠির সঙ্গে মিলিয়ে নেয়। একসময় তারা তিনজন এটা আবিষ্কার করে যে তারা তিনজন যে কোড আবিষ্কার করেছিল সেখানে লিবার্টি বেঞ্চ সম্পর্কে বলা হয়েছে। তারা জানতে পারে ওই টাওয়ারের ছায়া যেখানে পড়বে সেখান থেকে পরবর্তী ক্লু জানতে পারবে, কিন্তু তখনই তারা চিন্তায় পড়ে যায়। এমন সময় বেঞ্জামিন অনুসরণ করে 2:22 মিনিটে হয়তো তারা ক্লু পেয়ে যাবে। অন্যদিকে ইয়ানো সেই জাদুঘরে পৌঁছে যায় আর সেই স্কুলের বাচ্চাটির কাছ থেকে সকল তথ্য বের করে নেয়। এখন ইয়ানো সেই বেল টাওয়ার সম্পর্কে জেনে গিয়েছিল, তাই সে সেই টাওয়ারের কাছে পৌঁছে যায়, যেখানে বেঞ্জামিন দেখতে পায় ওই টাওয়ারের ছায়া একটি ইটের উপরে পড়েছে। বেঞ্জামিন সেটি বের করে আর সেখান থেকে একটি চশমা খুঁজে পায়, যেটা কোনো সাধারণ চশমা ছিল না, বরং সেই চশমাটি পরে ঘোষণাপত্রে কী লেখা আছে সেটা পড়া যেত। এরপর বেঞ্জামিন সেই চশমায় যখন ঘোষণাপত্রটি দেখতে থাকে তখন সেখানে আরও একটি ক্লু দেখতে পায়, যেটা ট্রিনিটি গির্জার দিকে ইশারা করছিল। এদিকে নিজের সঙ্গীদেরকে সাথে করে নিয়ে তাদেরকে ঘিরে ফেলে। এই বিষয়টা যখন বেঞ্জামিন টের পায় তখন নিজেদের সঙ্গীদেরকে আলাদা করে ফেলে আর সেখান থেকে আলাদা আলাদা বের হতে থাকে। তবুও ইয়েনের লোকজন তাদের পিছু করতে শুরু করে, কিন্তু বেঞ্জামিন তাদের চোখে ধুলা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে ইয়েন ডক্টর চেজকে ধরে তার কাছ থেকে আসল ঘোষণাপত্রটি ছিনিয়ে নেয়। অন্যদিকে বেঞ্জামিনকে এফবিআই গ্রেপ্তার করে নেয় আর সে এফবিআইকে এটা বোঝায় যে জাতীয় ধনরত্ন ঝুঁকিতে রয়েছে, কিন্তু তাতে তেমন কোনো কাজ হয় না। এদিকে ডক্টর চেজ ইয়েনকে এটা বলে যে সে যদি বেঞ্জামিনকে ছাড়িয়ে আনতে পারে তাহলে পরেগুলো বেঞ্জামিন তাকে দিয়ে দেবে। এর ফলে সে রাজি হয়ে যায় আর বেঞ্জামিনকে এফবিআই হাত থেকে মুক্ত করে নেয়। ইয়েন ওই ঘোষণাপত্রটি বেঞ্জামিনকে ফেরত দিয়ে দেয় আর পরবর্তী ক্লুর কথা জিজ্ঞাসাবাদ করে, কিন্তু বেঞ্জামিন তাকে চশমা আর ঘোষণাপত্রটি দিয়ে দেয় আর বলে তুমি নিজেই এটা সমাধান করে নাও। যা শুনে ইয়েন বলে আমি তোমার বাবাকে অপহরণ করেছি। এটা শুনে বেঞ্জামিন তাকে ট্রিনিটি গির্জার কথা বলে দেয়। এরপর বেঞ্জামিন আর ইয়েন একসঙ্গে ট্রিনিটি গির্জায় চলে যায়। সেখানে বেঞ্জামিনকে না চাইতেও ইয়েনকে অনেক রকমের সাহায্য করতে হয়, যাতে করে সে নিজের বাবাকে মুক্ত করতে পারে। যারা সবাই মিলে ট্রিনিটি গির্জার দিকে যায় আর সেখানে তারা আন্ডারগ্রাউন্ডে একটি প্যাসেজ খুঁজে পায়। সেটা অনুসরণ করতে গিয়ে তারা অনেক বিপদে পড়ে যায়, কিন্তু সেখানেও তারা কোনো রকমের ধনরত্ন খুঁজে পায় না। কিন্তু এইদিকে বেঞ্জামিনের বাবা ইয়েনকে ভুলভাল বুঝে কৌশলে বোস্টনে পাঠিয়ে দেয়, যেখানে সে বেঞ্জামিনকে বলে আমি ভুলভাল ক্লু দিয়ে ইয়েনকে এখানে পাঠিয়ে দিয়েছি।
অন্যদিকে বেঞ্জামিনের এটা বিশ্বাস ছিল যে গুপ্তধন আশেপাশে কোথাও আছে। এজন্য সে আরও খোঁজাখুঁজি করতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে একটি প্রাচীন বাটন দেখতে পায়, যেটার সামনের দেওয়ালে একটা চোখ আঁকা ছিল। সেখানে বেঞ্জামিন শার্ক থেকে সেই পাওয়া পাইপটি ঢুকিয়ে দেয়। পাইপ লাগানোর ফলে একটা দেয়ালের দরজা খুলে যায়। সেটার ভেতরে অজস্র ধন সম্পদ মজুদ ছিল। সেগুলো দেখে তারা পুরোপুরি থ হয়ে যায়। সেখান থেকে বেরোনোর জন্য একটা রাস্তাও তারা খুঁজে পায়। যে রাস্তা দিয়ে তারা বের হওয়ার পর দেখতে পায় এফবিআই অফিসার স্যাডাক্সি আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। আসলে সে তাদেরকে গ্রেপ্তার করার জন্যই এসেছিল। সেখানে বেঞ্জামিন গুপ্তধন খুঁজে পাওয়ার বিষয়টি জানায়। তখন অফিসার তাকে জানায় আর বলে, এর বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? তখন সে বলে, এই দুর্দান্ত খোঁজের জন্য আমার পরিবারের সকলকে ক্রেডিট দিতে হবে, আর আমার সঙ্গী হিসেবে রয়্যালের নাম উল্লেখ থাকতে হবে। এই শর্তে স্যাডাক্সি রাজি হয়ে যায়। অন্যদিকে এফবিআই ইয়েন এবং তার সঙ্গীদেরকে গ্রেপ্তার করে নেয়। আর এদিকে বেঞ্জামিন আর ডাক্তার চেজ একে অপরকে মনের কথা খুলে বলে এবং তারা সম্পর্কে জড়িয়ে যায়। তখন রাইলি এটা ভেবে মন খারাপ করে যে তারা গুপ্তধনে মাত্র 1% নিয়েছে। সে বলে পরের বার অন্তত 10% নেওয়া উচিত। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর বেঞ্জামিনও একটা বিশাল বাংলো কিনে সেখানে থাকতে শুরু করে। আর এখানে এই দুর্দান্ত অভিযানটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন।